আসসালামু আলাইকুম, ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মূলত ফিজিক্স 2 এর প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা পলিটেকনিকে অধ্যয়নরত আছো, তোমাদের যে ফিজিক্স 2 বইটা আছে এই বইয়ের প্রথম যে অধ্যায়টা এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ফিজিক্স 2 এর প্রথম অধ্যায়টা হচ্ছে থার্মোমিতি। আর যেহেতু আমরা থার্মোমিতি অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি, তার মানে আগে আমাদের আসলে জানা দরকার যে থার্মোমিতিটা কি। তাহলেই তো আমরা বুঝতে পারবো যে এই অধ্যায়ের মধ্যে আসলে কোন কোন টপিকগুলো আছে, তাই না? সো থার্মোমিতি হচ্ছে মূলত তাপমাত্রা বিষয়ক আলোচনা, অর্থাৎ যেখানে তাপমাত্রা বিষয়ক আলোচনা করা হয় সেটাই হচ্ছে থার্মোমিতি। তার মানে এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাপমাত্রা। এখন তাপমাত্রা আলোচনা করতে গেলে অবশ্যই তাপটা আসবে। তার মানে আমাদের এই অধ্যায়ে দুইটা জিনিস সম্পর্কে আলোচনা করা লাগবে, এক হচ্ছে তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। তার মানে এই দুইটা সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকা দরকার। তো প্রথমে আমরা জেনে নেই যে তাপ কি এবং তাপমাত্রা কি। তো তাপ হচ্ছে কিন্তু এক ধরনের অদৃশ্য শক্তি। আর তাপ যেহেতু একটা শক্তি, আর আমরা কিন্তু জানি যে শক্তির কি থাকে, একক থাকে, এবং এই এককটা হচ্ছে জুল। আর তাপ যেহেতু একটা শক্তি, তার মানে এর এককও কি হবে, জুল হবে। কারণ শক্তি যেমনই হোক না কেন, সবগুলা শক্তির এককই কি, জুল। তার মানে তাপ শক্তির এককও কি হবে, জুল হবে, অবশ্যই জুল হবে। এখন তাপটা আসলে কাকে বলে, মানে তাপ শক্তিটা আসলে কাকে বলে? তো আমরা যখন কোনো একটা বস্তুকে স্পর্শ করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে সেইটা আসলে গরম নাকি ঠান্ডা। তাহলে যেই অদৃশ্য শক্তির কারণে আমরা এটা বুঝতে পারি, ওইটাই হচ্ছে তাপ শক্তি। তার মানে আমরা বলতে পারি যে তাপ হচ্ছে এক ধরনের অদৃশ্য শক্তি, যার কারণে কোনো বস্তু গরম বা ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে। মানে আমি ধরো যে কলমটাকে স্পর্শ যদি করি, এই কলমটা আসলে ঠান্ডা নাকি গরম আমি কিন্তু এটা বুঝতে পারবো। তারপর ধরো যে আমি কোনো একটা বরফকে যদি স্পর্শ করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে বরফটা কি, ঠান্ডা। আবার ধরো যে কোনো একটা উত্তপ্ত বস্তুকে আমি স্পর্শ করলাম, তো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে বস্তুটা কি, গরম। তাহলে ওই বরফের মধ্যে থাকা যেই অদৃশ্য শক্তির কারণে, বা ওই তোমার উত্তপ্ত বস্তুটার মধ্যে থাকা যে অদৃশ্য শক্তির কারণে আমরা এটা বুঝতে পারি, এইটাই হচ্ছে মূলত কি, তাপ বা তাপ শক্তি। এখন এইখানে দেখো যে আমি যখন কলমটা স্পর্শ করব তখন কিন্তু আমি বুঝতে পারবো যে এর উত্তপ্ততা বা তোমার শীতলতার মাত্রাটা কতটুকু। আবার যখন বরফকে স্পর্শ করব তখন আমি বুঝতে পারবো যে বরফের ঠান্ডার মাত্রাটা বা শীতলতার মাত্রাটা আসলে কতটুকু, মানে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। দেখো, প্রথমটা হচ্ছে আমরা অনুভব করতে পারি যে সেইটা গরম নাকি ঠান্ডা, যার কারণে এটা অনুভব করতে পারি সেইটা হচ্ছে তাপ। কিন্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, এই পরিমাপটা যে প্রকাশ করা হয়, এইটাই হচ্ছে মূলত তাপমাত্রা। তার মানে আমরা তাপমাত্রা কাকে বলবো? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা মূলত ওই বস্তুর উত্তপ্ততা বা শীতলতার মাত্রা নির্দেশ করে। মানে বস্তুটা আসলে কতটুকু ঠান্ডা বা বস্তুটা আসলে কতটুকু গরম, এইটাই হচ্ছে মূলত তাপমাত্রা। তার মানে এই যে তাপমাত্রা যেহেতু পরিমাপ করা যায়, তাহলে কি বললাম, তাপমাত্রা কিন্তু পরিমাপ করা যায়। কারণ এই যে মানে তোমার কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, তো যেহেতু পরিমাপ করা যায়, তার মানে এর কিন্তু অবশ্যই কি থাকবে, পরিমাপ করার কোনো না কোনো উপায় থাকবে। তো তার আগে তোমাদের পরীক্ষার মধ্যে এই যে তাপমাত্রা এবং তাপ, এই দুইটার কিন্তু প্রকারভেদ আসে। মানে তোমার যে খ বিভাগ আছে, এই খ বিভাগের মধ্যে কিন্তু প্রকারভেদ আসে যে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্যগুলো লেখো। তাহলে পার্থক্যগুলোর মধ্যে দেখো যে এক নম্বরে আমরা যেটা লিখবো, এক নম্বরে আমরা সংজ্ঞাটা লিখে দেব। তাহলে তাপের যে সংজ্ঞা সেটা লিখবো এক নম্বরে। তারপর এইদিকে আমরা লিখবো তাপমাত্রার সংজ্ঞা। তাহলে আমরা এটা প্রকারভেদ কার করতেছি, তাপ ও তাপমাত্রার প্রকারভেদ করতেছি। তাহলে এটা কিন্তু খ নম্বরের খ বিভাগের মধ্যে আসে। তাহলে প্রথমত আমরা সংজ্ঞা দেবো, তাহলে একটা পার্থক্য হয়ে গেল, আমাদের তিনটা পার্থক্য দিলেই হবে। তারপর দুই নম্বর হচ্ছে তাপের কিন্তু একক আছে, তাহলে তাপের একক কি, জুল। তিন নম্বর হচ্ছে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে দুইটা পার্থক্য কিন্তু হলো। এরপর যদি তিন নম্বরে আসি, এই তিন নম্বর হচ্ছে এই যে তাপটা, এই তাপটা হচ্ছে তাপমাত্রার কারণ। তাহলে তাপটা কি, এই তাপটা হচ্ছে তাপমাত্রার কারণ। আর তিন নম্বরে যেটা এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটা হচ্ছে তাপের ফল। এটা কার ফল, এটা হচ্ছে তাপের ফল। এই দুইটা বলতে আসলে কি বোঝায়? প্রথমটা দেখো যে তাপমাত্রার কারণ, মানে কোনো কিছুর তাপমাত্রা যদি বেশি হয় বা কম হয় সেটা কার কারণে হয়, তাপের কারণে কিন্তু হয়। তার মানে ওই তাপমাত্রাটার কারণটা কিন্তু তাপ।
আবার দেখো যে তাপমাত্রার ক্ষেত্রে কি বলা আছে যে তাপের ফল, মানে তাপমাত্রাটা হচ্ছে তাপের ফল। ওই কথাটা কিন্তু একই, যে তাপ যত তাপটার কারণেই কি তাপমাত্রাটা থাকে, তার মানে এখানে তাপমাত্রাটা হচ্ছে কার ফল? তাপের ফল, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূলত তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। তো আমরা যেহেতু দেখলাম যে তাপমাত্রাটা কি পরিমাপ করা যায়, মানে কতটুকু তাপমাত্রা আছে এইটা যেহেতু পরিমাপ করা যায়, তার মানে এই পরিমাপ করার অবশ্যই কোনো না কোনো উপায় আছে। তো এই তাপমাত্রা পরিমাপ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করা হয়। তো আমরা কিন্তু এসএসসিতে 3টা স্কেল পড়ছিলাম, বাট এখন আমরা স্কেল পড়ব হচ্ছে 5টা। তার মানে এই 5টা স্কেলের মাধ্যমে, মানে এই 5টার যে কোনো একটা স্কেল দিয়েই আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারবো, মানে কোনো একটা বস্তু কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম সেইটা জানতে পারবো। তো এই স্কেলগুলো আসলে কি কি সেটা দেখো। 1 নম্বরে হচ্ছে সেলসিয়াস স্কেল, এটার সাথে আমরা সবাই পরিচিত, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। তারপর 2 নম্বরে হচ্ছে কেলভিন স্কেল, 2 নম্বরে হচ্ছে কেলভিন স্কেল। তাহলে সেলসিয়াসটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, কেলভিনটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তারপর 3 নম্বরে হচ্ছে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল, তো এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তারপর 4 নম্বরে হচ্ছে র্যাঙ্কিন স্কেল, 4 নম্বরে হচ্ছে র্যাঙ্কিন স্কেল, এটাকে আর এন দ্বারা প্রকাশ করা হয়। এবং 5 নম্বরটা হচ্ছে রোমার স্কেল, তো এই রোমার স্কেলটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে এই টোটাল হচ্ছে 5টা স্কেল, এই 5টা স্কেলের যে কোনো একটা স্কেল ব্যবহার করে আমরা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে পারবো। তো এখন এই 5টা স্কেলের কিন্তু প্রত্যেকটারই কিন্তু লিমিটেশন আছে, মানে কোন স্কেল দিয়ে আসলে কতটুকু তাপমাত্রা পরিমাপ করা যায়। তো এখানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই লিমিটেশনটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপর কেলভিনের ক্ষেত্রে এই লিমিটেশনটা হচ্ছে 273 ডিগ্রি থেকে 373 ডিগ্রি পর্যন্ত। আর এইগুলা হচ্ছে মূলত স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক বলতে বোঝায় যে ওই নির্দিষ্ট স্কেল দ্বারা সর্বনিম্ন কি পরিমাণ তাপমাত্রা পরিমাপ করা যায়। যেমন এখানে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, তার মানে সেলসিয়াস স্কেল দ্বারা আমরা সর্বনিম্ন 0 ডিগ্রি পর্যন্ত পরিমাপ করতে পারবো, এর নিচে কিন্তু আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারবো না। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কোনো নির্দিষ্ট স্কেল দিয়ে সর্বোচ্চ যে পরিমাণ তাপমাত্রা পরিমাপ করা যায় সেইটাই হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যেমন সেলসিয়াসের ক্ষেত্রে এই যে এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, তার মানে সেলসিয়াস স্কেল দ্বারা আমরা সর্বোচ্চ 100 ডিগ্রি পর্যন্ত পরিমাপ করতে পারবো, এর বেশি কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। তার মানে এইটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর এইটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবং এদের মধ্যবর্তী যে ব্যবধানটা, এই ব্যবধানটাকে বলা হয় মৌলিক ব্যবধান। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এদের ব্যবধান অর্থাৎ 0 থেকে 100-র মধ্যে ব্যবধান কত? 100, তার মানে এদের মৌলিক ব্যবধান হচ্ছে 100। আচ্ছা, এখানে দেখো যে সেলসিয়াসের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100। অনুরূপভাবে কেলভিনের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক 273 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373। এরপর ফারেনহাইট স্কেল, এই ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি। তারপর র্যাঙ্কিন স্কেল, এই র্যাঙ্কিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672। তারপর এই যে রোমার স্কেল, এই রোমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80। তার মানে এখানে দেখো যে ফারেনহাইটের সর্বনিম্ন 32 ডিগ্রি পর্যন্ত পরিমাপ করা যায় এবং সর্বোচ্চ 212 পর্যন্ত পরিমাপ করা যায়। অনুরূপভাবে সবগুলাই কিন্তু একই রকম, যে সর্বনিম্ন এই পর্যন্ত এবং সর্বোচ্চ এই পর্যন্ত পরিমাপ করা যায় এবং এদের প্রত্যেকেরই কি আছে? মৌলিক ব্যবধান আছে। তো এখন দেখো যে এই যে স্কেলগুলো আছে, ধরো যে আমরা কোনো একটা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিমাপ করলাম এবং সেইটা ফারেনহাইট স্কেলে কত হবে সেটা কীরকম দেখো। যে ধরো যে আমরা সেলসিয়াস স্কেলে পরিমাপ করলাম হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই তাপমাত্রাটা কেলভিন স্কেলে কত হবে, এই তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে কত হবে, এই তাপমাত্রাটা র্যাঙ্কিন স্কেলে কত হবে, এইটা যদি কখনো বের করার দরকার হয় তাহলে আমরা কি এমনিতেই বের করতে পারবো? পারবো না। তার মানে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলের মান বের করার ক্ষেত্রে অবশ্যই সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে অবশ্যই একটা সম্পর্কের দরকার। তারপর সেলসিয়াস স্কেল থেকে যদি আমরা ফারেনহাইট স্কেলে মান বের করতে যাই তাহলে অবশ্যই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্কের স্থাপন করা দরকার। তার মানে এইখানে আমরা যদি এক স্কেল থেকে অন্য স্কেলে তাপমাত্রাটা প্রকাশ করতে যাই
তাহলে অবশ্যই এক স্কেলের সাথে আর একটা স্কেলের কিন্তু সম্পর্কটা স্থাপন করা দরকার। আমরা এখন কি করব, আমরা এখন এই 5টা যে স্কেল আছে এই 5টা স্কেলের মধ্যে আমরা সম্পর্কটা স্থাপন করব। আর এইটা কিন্তু তোমার খ বিভাগের মধ্যে আসে, মানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আসে যে যে স্কেলগুলো আছে এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগই আসে। তার মানে আমরা এখন কি করব, ওই প্রশ্নটার সমাধান করব, মানে স্কেলগুলোর মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা বের করব। তো এইটা বের করার জন্য একটা সূত্র আছে, সূত্রই বলা চলে আর কি। সেটা হচ্ছে এদের একটা অনুপাত আছে, যেই অনুপাতটা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রেই সমান, মানে যে 5টা স্কেল আছে এই 5টা স্কেলের ক্ষেত্রেই ওই অনুপাতটা সমান হবে। তাহলে অনুপাতটা কীরকম দেখো, অনুপাতটা হচ্ছে প্রদত্ত স্কেল পাঠ মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তো এই যে অনুপাতটা এই অনুপাতটা কিন্তু প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রেই সমান হবে। তার মানে আমরা প্রত্যেকটা স্কেলের এই অনুপাতটা বের করব, তারপর সমান চিহ্ন আমরা দিয়ে দেব, কারণ এই অনুপাতটা সবার ক্ষেত্রেই সমান। আচ্ছা, এখানে দেখো যে প্রদত্ত স্কেল পার্টটা বলতে কি বোঝায়। প্রদত্ত স্কেল পার্ট হচ্ছে, ধরো যে আমি এই মার্কারটার আমি তাপমাত্রা পরিমাপ করলাম সেলসিয়াস স্কেলে, তাহলে পরিমাপ করার পর যে তাপমাত্রাটা পাবো সেইটাই হচ্ছে প্রদত্ত স্কেল পার্ট। তার মানে আমরা যেই স্কেলটাই ব্যবহার করি না কেন, ব্যবহার করার পর যেই তাপমাত্রাটা আসলে পাওয়া যাবে সেইটাই হচ্ছে প্রদত্ত স্কেল পার্ট। তাহলে এখানে দেখো যে যদি সেলসিয়াস স্কেল দ্বারা আমরা কোনো কিছুর তাপমাত্রা পরিমাপ করি, তার মানে নিশ্চয়ই একটা তাপমাত্রা পাওয়া যাবে। তো এখন তো আমরা জানি না যে কী তাপমাত্রা পাওয়া যাবে, তার মানে আমরা কোনো কিছু একটা ধরে নিই, যেহেতু এটা সেলসিয়াস স্কেল তার মানে আমরা ধরে নেব যে প্রদত্ত স্কেল পার্ট হচ্ছে সি। তাহলে আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রদত্ত স্কেল পার্ট সি ধরে নিলাম। এরপর দেখো কি বলছে যে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। তারপর ডিভাইডেড, তারপর কি বলছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100। তারপর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। তারপর আমরা যাব দ্বিতীয় স্কেলে। দ্বিতীয় স্কেলটা কি, কেলভিন স্কেল। তো এই কেলভিন স্কেলে আমরা প্রদত্ত পার্টটাকে কে ধরবো, তাহলে কেলভিন স্কেলে আমরা প্রদত্ত পার্টটাকে ধরবো কে। তারপর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273। এটা গেলে 2 নম্বর স্কেল। এরপর যদি আমরা 3 নম্বর স্কেলটায় যাই, 3 নম্বরটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো এইটা আমরা প্রদত্ত পার্ট এফ ধরবো, তারপর হচ্ছে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32। এরপর দেখো 4 নম্বর স্কেল। 4 নম্বরটা হচ্ছে র্যাঙ্কিন স্কেল। তো এই র্যাঙ্কিন স্কেলে প্রদত্ত পার্টটাকে আমরা আর এন দ্বারা প্রকাশ করব। এরপর দেখো যে নিম্ন স্থিরাঙ্ক, র্যাঙ্কিনের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492। এরপর দেখো 5 নম্বর স্কেল। 5 নম্বর স্কেলে আমরা প্রদত্ত পার্টটাকে আর দ্বারা প্রকাশ করব। তারপর হচ্ছে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। তাহলে এখানে দেখো যে আমরা এই 5টা স্কেলের ক্ষেত্রে কিন্তু আমরা 5টা অনুপাত বের করলাম, সেটা কার মাধ্যমে, এই অংশটার মাধ্যমে। আর আমরা কিন্তু জানি যে এই অনুপাতটা প্রত্যেকটা স্কেলের সমান, তার মানে অবশ্যই কি হবে, প্রত্যেকটা অবশ্যই সমান হবে। তাহলে আমরা প্রত্যেকটা কি দেবো, প্রত্যেকটাই সমান দিয়ে দেবো। আচ্ছা, তারপর এখানে দেখো যে আমরা যদি পরের কাজগুলো করি, তাহলে সি মাইনাস 0, তাহলে এখানে কি হয়, শুধুমাত্র সি থাকে ডিভাইডেড 100 থেকে 0 বাদ দিলে এখানে শুধুমাত্র 100 ইজ ইকুয়াল। তারপর এখানে হচ্ছে কে মাইনাস 273 ডিভাইডেড 373 থেকে 273 বাদ দিলে এখানে থাকতেছে 100 ইজ ইকুয়াল। তারপর এখানে হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড এইখানে 212 থেকে 32 বাদ দিলে এইখানে থাকতেছে 180 ইজ ইকুয়াল। তারপর হচ্ছে আর এন মাইনাস 492 ডিভাইডেড এখানে 672 থেকে যদি আমরা 492 বাদ দিই তাহলে এইখানেও থাকে হচ্ছে 180 ইজ ইকুয়াল। এখানে আর মাইনাস 0 মানে হচ্ছে আর ডিভাইডেড এইখানে বিয়োগ করলে এইখানে হয় 80। তাহলে দেখো যে পরের লাইন থেকে আমরা এই লাইনটা এভাবে আসতে পারি।
এরপর দেখো যে এই যে প্রত্যেকটা হর এইখানে 100, এইখানে 100, এইখানে 180, এইখানে 180 এবং এইখানে 80। তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটা হরকে কত দ্বারা ভাগ দেওয়া যায়। প্রত্যেকটা হরকে কিন্তু আমরা চাইলে 20 দ্বারা ভাগ দিতে পারি। তবে সর্বোচ্চ যেটা দ্বারা ভাগ দেওয়া যায় আমরা সেটা দ্বারা ভাগ দেবো। তাহলে যেহেতু 20 দ্বারা ভাগ করা যায়, তার মানে আমরা কি করব, প্রত্যেকটা হরকে 20 দিয়ে ভাগ করব। তাহলে সি ডিভাইডেড এই 100কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে 5 ইজ ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড 100কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকে 5 ইজ ইকুয়াল, তারপর হচ্ছে এফ মাইনাস 32, 180কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকে হচ্ছে 9 ইজ ইকুয়াল আর এন মাইনাস 492 ডিভাইডেড এই 180কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় 9 ইজ ইকুয়াল আর ডিভাইডেড এই 80কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় 4। তাহলে দেখো যে আমার পরের লাইনটা এইটা চলে আসলো। তো খ বিভাগের মধ্যে বা সংক্ষিপ্তর মধ্যে আমাদের কিন্তু এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলে। আমাদেরকে কি বলে, এই সমীকরণটাই দেখাইতে বলে, বলে যে স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে স্কেলগুলোর মধ্যে এইটাই হচ্ছে সম্পর্ক, এই সম্পর্কটাই আমাদেরকে স্থাপন করে দেখাতে হবে। আর এইটা দেখাতেই পারলেই কিন্তু আমাদের খ বিভাগের মধ্যে এই প্রশ্নের আনসারটা হয়ে যাবে। আর এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে সম্পর্কটা আমরা বের করলাম, এই সম্পর্কটা আসলে আমাদের কোথায় কাজে লাগে, মানে আমরা এইটা কি জন্য বের করলাম, কেন আমাদের এইটা দরকার, এই সমীকরণটা কেন দরকার। তাহলে শুরুতে যেটা বলছিলাম যে ধরো যে কোনো বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমি যদি এই বস্তুর তাপমাত্রাটা পরিমাপ করতে চাই হচ্ছে কেলভিন স্কেলে, তাহলে এইটা দেওয়া আছে কোন স্কেলে, এইটা দেওয়া আছে হচ্ছে সেলসিয়াস স্কেলে। তাহলে এইটা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এই তাপমাত্রাটাকে কি করব, কেলভিন স্কেলে প্রকাশ করব। আমি চাইলে ফারেনহাইট স্কেলেও প্রকাশ করতে পারি, র্যাঙ্কিন স্কেলেও প্রকাশ করতে পারি, মানে যেটাতেই চাই না কেন সেটাই কিন্তু প্রমাণ করা যাবে। তাহলে আমরা কি করব, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে প্রকাশ করব। তাহলে প্রশ্নটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। তাহলে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা কি করব, কেলভিন স্কেলে প্রকাশ করব। তাহলে এখানে দেখো যে সম্পর্কটা কার কার, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল। তাহলে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল। তাহলে আমাদের যেই স্কেল থেকে যেই স্কেলে প্রকাশ করতে বলবে ওই দুইটা স্কেল শুধু নেব, আর বাকি যা কিছু আছে সবগুলা বাদ। তাহলে দেখো যে আমাদের তাপমাত্রাটা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে, তারপরে আমরা সেলসিয়াস স্কেলের পার্টটুকু নেব। তারপর এখন সেলসিয়াস থেকে আমাদের কিসে বের করতে বলছে, কেলভিনে বের করতে বলছে, তার মানে আমরা এই পার্টটাও নেব। তাহলে এই দুইটা শুধু নেব, বাকি সবগুলা বাদ। তাহলে দেখো যে এই পার্টটা এবং এই পার্টটা সমান কিনা, তাহলে অবশ্যই কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে এই সমীকরণটা থেকে কিন্তু আমরা এইটা লিখতে পারি। তাহলে এখানে দেখো যে আমার সেলসিয়াসে মান দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এইখানে কার মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, কারণ সেলসিয়াস স্কেলে প্রদত্ত পাঠ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন আমাদের কিসে বের করা লাগবে, আমাদের কেলভিনে বের করা লাগবে। তাহলে এখানে দেখো যে এই যে সির মান, এইটার মান হচ্ছে 30 ডিভাইডেড এইখানে হচ্ছে 5 ইজ ইকুয়াল, কের মানটা তো বের করব, তারপর হচ্ছে 273 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে এই 5 এবং এই 5 কাটা যায়। তো কাটা যাওয়ার পর এখানে দেখো যে 30 ইজ ইকুয়াল হচ্ছে কে মাইনাস 273। তাহলে অতএব আমরা কে ইজ ইকুয়াল কি লিখতে পারি, আমরা কে ইজ ইকুয়াল লিখতে পারি যে 30 প্লাস এই মাইনাস 273 এইদিকে আসলে কি হবে, প্লাস হবে, তার মানে 273। তাহলে এখানে যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে 303 ডিগ্রি কেলভিন। তাহলে 303 ডিগ্রি কেলভিন। তাহলে আমরা এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে কিসে প্রকাশ করলাম, আমরা কেলভিনে প্রকাশ করলাম। আমরা চাইলে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করতে পারি। তাহলে ফারেনহাইটে প্রকাশ করতে গেলে কি হবে, দেখো আমাদের তাপমাত্রাটা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে, তাহলে বের করতে বলছে কি ফারেনহাইট স্কেলে, তার মানে আমরা কি নেব, সেলসিয়াস স্কেল নেব এবং ফারেনহাইট স্কেল নেব। তো তখন আমাদের সম্পর্কটা হবে এরকম যে সি ডিভাইডেড 5 ইজ ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে 9। তো তখন আমরা কিন্তু এই সমীকরণটা দিয়ে মান বের করব।
তাহলে যেই স্কেলে মান দেওয়া থাকবে সেইটা নেব, এরপর যেই স্কেলে মানটা প্রকাশ করতে বলবে সেইটা নেব, আর বাকি সব যা কিছু থাকবে সবগুলা বাদ দেব। এইভাবে আমরা কি করতে পারবো, এক স্কেল থেকে অন্য স্কেলে তাপমাত্রাটা প্রকাশ করতে পারবো। এবার আমরা দেখি যে এই সমীকরণ থেকে খুবই কমন একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমরা সমাধান করব। আচ্ছা, এখান থেকে যে কমন একটা প্রশ্ন থাকে সেটা আমরা সমাধান করি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এইরকম। আচ্ছা, এই পর্যন্ত মুছাই দেই, শুধুমাত্র সমীকরণটা থাক। আচ্ছা, এখানে দেখো যে কমন প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি বইটা খুলে একটু অনুশীলনীর মধ্যে দেখো, এইটা কিন্তু অনেকগুলা সালের মধ্যে আসছে। তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সমীকরণগুলো থেকে। তাহলে এখানে দেখো বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। তার মানে আমরা এখন আপাতত তাপমাত্রাটা জানি না, বাট শর্তটা জানি। শর্তটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পাঠ এবং তোমার ফারেনহাইট স্কেলের পাঠ, এই দুইটা কি সমান। তাহলে সেলসিয়াস স্কেলের পাঠ হচ্ছে সি এবং ফারেনহাইট স্কেলের পাঠ হচ্ছে এফ, অর্থাৎ এই দুইটা কিন্তু সমান। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে যে তাপমাত্রাটা কতটুকু, মানে কোন তাপমাত্রায় দুইটা সমান। তাহলে ধরে নিলাম যে এক্স তাপমাত্রায় দুইটাই হচ্ছে সমান, অর্থাৎ এই এক্স তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হচ্ছে এক্স, আবার ফারেনহাইট স্কেলে তাপমাত্রা হচ্ছে এক্স। এখন আমরা কি করব, এই এক্স এর মানটাই আমরা বের করব। আচ্ছা, এখানে দেখো যে আমাদের সম্পর্কটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। তাহলে এই দুইটার মধ্যে আসলে সমীকরণটা কি? সমীকরণটা দেখো যে সেলসিয়াসের ক্ষেত্রে C/5, আর ফারেনহাইটের ক্ষেত্রে কি, ফারেনহাইটের ক্ষেত্রে F মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড হচ্ছে 9 ইজ ইকুয়াল। তাহলে এখানে দেখো যে এইটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। তো এখন শর্ত মতে কি দেওয়া আছে, C ইজ ইকুয়াল F ইজ ইকুয়াল হচ্ছে X। তাহলে আমরা মানগুলো বসাই দেবো। সির মান হচ্ছে X ডিভাইডেড 5 ইজ ইকুয়াল, এফ এর মানও কিন্তু এক্স, মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড হচ্ছে 9। আচ্ছা, এখন আমরা কি করব, আর গুণ করে দেবো। তো যদি আর গুণ করে দেই, তাহলে এই দিক দিয়ে গুণ করলে হচ্ছে 9x ইজ ইকুয়াল, এই 5 দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে হচ্ছে 5x, তারপর হচ্ছে মাইনাস 5 দুগুণে হচ্ছে 10, হাতে 1, 3 5 15 আর হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে 160। তারপর দেখো যে এই যে 9x মাইনাস, অর্থাৎ এই 5xটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি হয়, মাইনাস হয়। তাহলে মাইনাস 5x ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস 160। তাহলে এখানে দেখো যে 9x থেকে যদি 5x বাদ দেই তাহলে এখানে থাকে হচ্ছে 4x ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস 140। তারপর দেখো যে যদি এখানে x ইজ ইকুয়াল দেখি, তাহলে এই 4টা এইদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 160 মাইনাস হচ্ছে 4 ইজ ইকুয়াল কি হয়, মাইনাস 40 ডিগ্রি হয়। তাহলে এক্স এর মান কত আসলো, মাইনাস 40 ডিগ্রি আসলো। তার মানে এই যে মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলেও হবে, আবার ফারেনহাইট স্কেলেও হবে, অর্থাৎ দুইটা স্কেলে এই একই পাঠই দেখায়। অর্থাৎ সি ইজ ইকুয়াল হবে কি, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, তারপর এফ ইজ ইকুয়াল কি হবে, মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো যে এই তাপমাত্রাটা কি করে, এই তাপমাত্রাটা উভয় স্কেলে একই পাঠ প্রদর্শন করে। আর এইটা কিন্তু এই অধ্যায়ের মধ্যে খ বিভাগের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর আমরা দেখব যে এই অধ্যায়ে আসলে রচনামূলক প্রশ্নটা কি আসে। আমরা রচনামূলক প্রশ্নটা একটু দেখব যে এই তাপমাত্রার অংশ থেকে কোন রচনামূলক প্রশ্নটা আসলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের রচনামূলক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা সাধারণত তোমাদের তাপ ক্যালোরিমিতির মূলনীতি এবং মিশ্রণের যে তাপমাত্রা আছে এই তাপমাত্রাগুলা থেকে কিন্তু আসে। তার আগে আরেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী। তাহলে প্রশ্নটা হচ্ছে থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী, অর্থাৎ একটা থার্মোমিটার কিভাবে গঠন করা হয় এবং এর আসলে কার্যপ্রণালীটা কি
সেইটা ব্যাখ্যা করতে বলে। আর এইটা কিন্তু বিগত সালগুলোতে অনেকবার কিন্তু রচনামূলক প্রশ্নের মধ্যে আসছে। অর্থাৎ ১ নম্বর যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা থেকে যদি রচনামূলক প্রশ্ন আসে তাহলে হয় সংমিশ্রণের তাপমাত্রা আসবে, বা মিশ্রণের তাপমাত্রা আসবে, বা ক্যালোরিমিতির মূলনীতি থেকে যে কোনো কিছু আসবে, অথবা এই প্রশ্নটা কিন্তু আসবে। কারণ এই প্রশ্নটাও কিন্তু বিগত সালগুলোতে অনেকবার আসছে। তাহলে আমরা এই থার্মোমিটারের গঠন এবং কার্যপ্রণালীটা জাস্ট একটু এখানে বোঝার চেষ্টা করব, তারপর আমরা নিজের ভাষায় সেটা লিখব। আচ্ছা, এখানে দেখো যে থার্মোমিটারটা আসলে কিভাবে কাজ করে, আমরা সেইটা আগে দেখি, তারপর আমরা দেখব যে থার্মোমিটারেরটা গঠনটা কিভাবে হয়, মানে কিভাবে থার্মোমিটারটা গঠন করা হয়। আচ্ছা, এখানে দেখো যে একটা থার্মোমিটার হচ্ছে এরকম থাকে। তো এই থার্মোমিটারের ভেতরে এখানে একটা সূক্ষ্ম কৈশিক নল থাকে। তাহলে এখানে কি থাকে, একটা সূক্ষ্ম কৈশিক নল থাকে। তো এই যে নলটা আছে এই নলের মধ্যে এখানে একটা বাল্ব লাগানো থাকে। তাহলে এখানে কি থাকে, একটা বাল্ব লাগানো থাকে। আর এই যে এই প্রান্তটা কিন্তু বন্ধ অবস্থায় থাকে। তাহলে এইটা ধরলাম যে এইটা হচ্ছে এ প্রান্ত আর এইটা হচ্ছে বি প্রান্ত। তো এই এ প্রান্তটা বন্ধ অবস্থায় থাকে এবং বি প্রান্তে একটা বাল্ব থাকে। তো এই বাল্বের মধ্যে কিন্তু পারদ দ্বারা পূর্ণ অবস্থায় থাকে। এইটার মধ্যে কি থাকে, পারদ দ্বারা পরিপূর্ণ থাকে। তো যখন আমরা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে যাই তখন এই থার্মোমিটারের এই যে বাল্বটা আছে বা বাল্ব অংশটা আছে এইটা কিন্তু ওই বস্তুর মধ্যে স্পর্শ করানো হয়। তো যখন বস্তুটার মধ্যে স্পর্শ করানো হবে তো ওই বস্তুর ভেতর যে পরিমাণ তাপমাত্রা আছে ওই তাপমাত্রার কারণে কি হবে, এই পারদটা উত্তপ্ত হবে। যখন পারদটা উত্তপ্ত হবে তখন কি হবে, এই পারদের আয়তনটা বাড়তে থাকবে। আর যখন পারদের আয়তনটা বাড়তে থাকবে তখন পারদটা কিন্তু এই কৈশিক নল বেয়ে কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। আর এই স্কেলটার গায়ে বা এই কৈশিক নলটার গায়ে কিন্তু স্কেল দাগাঙ্কিত করা থাকে, তাহলে এই পারদটা যতটুকু উপরে ওঠে আমরা বুঝতে পারি যে তার তাপমাত্রাটা হচ্ছে এতটুকু। যখন আমরা কোনো বস্তুর মধ্যে এই থার্মোমিটারটা দেব তখন এই পারদ কি করবে, তাপ গ্রহণ করবে। গ্রহণ করার পর এই আয়তনটা যখন বাড়তে থাকবে তখন এইটা ধীরে ধীরে এই কৈশিক নল বেয়ে উপরের দিকে উঠতে থাকবে। আর এর গায়ে যেহেতু একটা স্কেল থাকে তখন আমরা বুঝতে পারি যে এর তাপমাত্রাটা আসলে কতটুকু। তাহলে এভাবে মূলত কি করে একটা থার্মোমিটার কাজ করে, অর্থাৎ এইটা হচ্ছে থার্মোমিটারের কার্যপ্রণালী। কিন্তু যদি থার্মোমিটারের গঠনটা আমরা লক্ষ্য করি যে থার্মোমিটারটা আসলে কিভাবে তৈরি করা হলো, তো থার্মোমিটারটা তৈরি করার জন্য দেখো যে যেটা করা হয় সেটা হচ্ছে, ধরো আমরা প্রথমে দেখি যে কৈশিক নলটা নেই, এর ভেতরে কি আছে, একটা কৈশিক নল। তো এই কৈশিক নলের এই জায়গায় একটা কি থাকে, এই জায়গায় একটা হচ্ছে বাল্ব লাগানো থাকে। এই জায়গায় কি থাকে, একটা বাল্ব থাকে। তো এই বাল্বের মধ্যেই তো মূলত কি থাকে, পারদ থাকে, তাই না? তো আর এই প্রান্তটা কি থাকে, বন্ধ থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের বি প্রান্ত আর এইটা হচ্ছে আমাদের এ প্রান্ত। তো এখন এই বাল্বের ভেতর পারদটা তো অবশ্যই ভেতরে প্রবেশ করানো লাগবে, তাই না? তো এই পারদটা আসলে কিভাবে প্রবেশ করানো হয়, পারদটা প্রবেশ করানোর জন্য শুরুতে এই এ প্রান্তটা কিন্তু খোলা থাকে। আমরা কিন্তু আগে দেখছিলাম যে এই প্রান্তটা বন্ধ, বাট যখন পারদটা আমরা এর ভেতরে দেব, এই পারদটা ভেতরে দেওয়ার জন্য বা থার্মোমিটারটা যখন তৈরি করা হয়, তৈরি করার সময়টা কিন্তু এই প্রান্তটা খোলা থাকে। তো তখন এইখানে একটা ফানেল লাগানো হয়। তাহলে এইখানে কি লাগানো হয়, এইখানে একটা ফানেল লাগানো হয় যেটাকে কুপি বলে। তো এই কুপির মতো একটা কি লাগানো হয়, ফানেল লাগানো হয়। তো এই ফানেলের মধ্যে কি দেওয়া হয়, পারদ দেওয়া হয়। তো যখন এই ফানেলের মধ্যে পারদ দেবে এই পারদগুলা কি ধীরে ধীরে কিন্তু বাল্বের মধ্যে আসবে, কিন্তু এত সহজেই কিন্তু আসে না। এইখানে কিন্তু কাহিনী আছে, সেটা কি দেখো, যে যখন এই যে পারদগুলা এই ফানেলের মধ্যে দেওয়া হয় তখন পারদগুলা তো নিচে আসার কথা, তাই না? নিচে এসে তো বাল্বের মধ্যে যাওয়ার কথা, কিন্তু যায় না। কারণটা কি, কারণ হচ্ছে এই যে কৈশিক নলটা আছে এই কৈশিক নলের ভেতর কি বাতাস আছে না? এটা তো আর ফাঁপা না, কারণ এর ভেতর তো অবশ্যই বাতাস আছে। তো যখন এই পারদগুলা ঢুকতে যায় বা এর ভেতরে প্রবেশ করতে যায় তখন এর ভেতরে থাকা বাতাসের কারণে কিন্তু এইটার ভেতরে ঢুকতে পারে না। কারণ এই ভেতরে থাকা বাতাসগুলা এইটাকে চাপ প্রয়োগ করে কিন্তু আটকে দেয়। তার মানে আমরা যতই পারদ দেই না কেন পারদটা কিন্তু বাল্বের মধ্যে প্রবেশ করবে না, কারণ এর ভেতরে কি আছে, বাতাস আছে। তাহলে এখন কিভাবে প্রবেশ করানো হয়, এই যে বাল্বটা আছে এই বাল্বটাকে হালকা হালকা মানে অল্প অল্প করে উত্তপ্ত করা হয়। তো যখন বাল্বটাকে অল্প অল্প করে উত্তপ্ত করা হবে স্পিড ল্যাম্পের সাহায্যে তখন এই যে এর ভেতরে থাকা যে বাতাসগুলো আছে এই বাতাসের কিন্তু আয়তন বেড়ে যাবে এবং এর ঘনত্বটা কিন্তু অনেক কমে যাবে। ফলে কি হবে, বাতাসটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে এবং কিছু কিছু বাতাস কি করবে, পারদের গা ঘেঁষে কিন্তু বাইরে বের হয়ে যাবে।
তার মানে কি ভেতর থেকে কিছুটা বাতাস কিন্তু বাইরে বের হয়ে গেল। এরপর কি করা হয়, এরপর এই যে এই যে বাল্বটা আছে এই বাল্বটাকে আবার ঠান্ডা করা হয়। তো যখন ঠান্ডা করা হবে তখন এর ভেতরে যে বাতাসটা আছে এই বাতাসটা আবার সংকুচিত হবে। তাহলে দেখো যে কিছুটা বাতাস কিন্তু বের হয়ে গেছে, তার মানে আবার যখন সংকুচিত হবে তখন কিছুটা জায়গা খালি হবে। তো কিছুটা জায়গা খালি হওয়ার কারণে এই পারদ কি করবে, আর একটু কিন্তু নিচে নেমে আসবে, আর একটু কি করবে নিচে নেমে আসবে। এরপর আবার কি করা হবে, আবার এটাকে তাপ দেওয়া হবে। তাপ দেওয়ার ফলে আবার কি, আবার কিছুটা বাতাস বের হয়ে যাবে, তারপর আবার ঠান্ডা করা হবে, তাহলে তখন আবার কিছুটা পারদ কি নিচে নেমে আসবে। তো এইরকম কি অনেক কয়েকবার উত্তপ্ত করা হয় আবার ঠান্ডা করা হয়, এইভাবে কিন্তু ধীরে 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 কিন্তু পারদটাকে এই বাল্বের মধ্যে প্রবেশ করানো হয়। যখন পারদটা বাল্বের মধ্যে প্রবেশ হয়ে যায় তখন এরপর তাপ দিয়ে এই যে বাতাসগুলোকে এই পর্যন্ত আনার পর তারপর এই যে এ প্রান্তটা আছে এই প্রান্তটা তখন বন্ধ করে দেওয়া হয়। আর তখন কিন্তু এই থার্মোমিটারটা গঠিত হয়। মূলত এভাবেই থার্মোমিটারটা গঠন করা হয়। আর আমরা তো কার্যপ্রণালীটাও দেখলাম যে কীভাবে কাজ করে। তো যদি পরীক্ষার মধ্যে আসে তো তোমরা এটা একটু নিজের ভাষায় এভাবে লিখে দিবা। তো আজকের ভিডিওতে মূলত এই পর্যন্তই আলোচনা। আমরা পরের ভিডিওতে তাপ নিয়ে আলোচনা করব, ক্যালোরিমিতির মূলনীতি নিয়ে আলোচনা করব এবং মিশ্রণে যে তাপমাত্রা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায়ের দুইটা পার্ট, প্রথম পার্টে আমরা আলোচনা করলাম তাপমাত্রা নিয়ে, পরের পার্টে তাপ, তারপর হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি এবং মিশ্রণের তাপমাত্রা এইগুলো নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও আমাদের এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে।